আসসালামু আলাইকুম। ইন্টার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং ভার্সিটির শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরো অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া। তথ্য যোগাযোগ প্রযুক্তি এটি আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর প্রথম অধ্যায়ের বিষয়গুলো হলো থিওরি, তাই পড়তে একটু কষ্ট হয়। আমরা এটির জন্য একটি নোট রেডি করেছি। নোটটি তোমাদের ভালো লাগবে এবং এই নোটটি পড়বো আমরা বইয়ের সাথে অ্যাটাচ করে। বইয়ে কোন কোন লাইনগুলো পরীক্ষায় এসে থাকে তা নিয়ে আমরা বিস্তারিত জানবো এবং তার জন্য আগে আমরা নমুনা হিসাবে এই নোটটি পড়ে ফেলবো। নোটটিতে সকল ধরনের বিষয় খুঁটিনাটি আলোচনা করা হয়েছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই নোটটি যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো বা আমাদের ফেসবুক পেজে নক করতে পারো, তাহলে তোমরা আমাদের এই নোটটি পেয়ে যাবে। বইয়ের যে লাইনগুলো এসে থাকে পরীক্ষায় তা নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটিকে আমরা কয়েকটি পর্বে ভাগ করব, প্রতিটি পর্ব তোমরা ভালো করে দেখে নিবে। চলো আমরা শুরু করি। আমরা প্রথম থেকেই শুরু করি। বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। বিশ্বগ্রামের ধারণা, সংশ্লিষ্ট উপাদান। বিশ্বগ্রামের ধারণা, এখন আমরা বিশ্বগ্রাম নিয়ে একটু ধারণা নিব। বইয়ে কোন কোন বিষয়গুলো এসে থাকে এই বিশ্বগ্রাম থেকে তা আমরা আগে একটু দেখে নিই। বিশ্বগ্রাম ধারণা কনসেপ্ট থেকে পরীক্ষায় এসে থাকে এই অংশটুকু আমরা একটু পড়ে নিই। বিশিষ্ট কানাডিয়ান দার্শনিক হার্বার্ট মার্শাল ম্যাকলুহান 60 দশকে প্রথম কিভাবে বৈদ্যুতিক প্রযুক্তি এবং তথ্যের দ্রুত বিচরণ স্থান এবং সময়ের বিলুপ্তি ঘটিয়ে সমগ্র বিশ্বকে একটি গ্রাম বা ভিলেজে রূপান্তর করতে সেই ধারণাটি সবার সামনে উপস্থাপন করেছিলেন। কে উপস্থাপন করেছিলেন? কানাডিয়ান দার্শনিক হার্বার্ট মার্শাল ম্যাকলুহান। এই বিষয়টি তোমরা ভালো করে জেনে নিবে। কত এর দশকে? 60-এর দশকে, তাই তো? এরপর দেখো, গ্লোবাল ভিলেজ হলো এমন একটি পরিবেশ ও সমাজ যেখানে তথ্য প্রযুক্তির মাধ্যমে যুক্ত হয়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ পরস্পরের সাথে যোগাযোগ করা সহ বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা প্রদান করতে পারে। এই বিষয়টি আমরা জেনেছি। পরবর্তীতে দেখো, আমাদের এরপরে যে উপাদানগুলো রয়েছে, উপাদানের প্রথমটি হলো যোগাযোগ। যোগাযোগের অনেকগুলো মাধ্যম রয়েছে, ইমেল, আরও অনেক মাধ্যম রয়েছে, সেগুলো আমরা এখন বিস্তারিত দেখব। কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা, অফিস, বাসস্থান, ব্যবসা বাণিজ্য, ই কমার্স, সংবাদ, বিনোদন ও সামাজিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময়। এই বিষয়গুলো থেকে তেমন একটা উদ্দীপক হয় না। এই বিষয়গুলো তোমরা ভালো করে জানবে শুধু এমসিকিউ আনসার করার জন্য। উদ্দীপক এখান থেকে তেমন একটা হয় না। যোগাযোগ থেকে কি প্রশ্ন আসতে পারে? কথন, লিখন কিংবা অন্য কোনো মাধ্যমে তথ্যের আদান প্রদানই এই যোগাযোগ এবং এই যোগাযোগেই এখন বিশ্বগ্রামের ধারণার প্রধান উপাদান। তাহলে আমরা বুঝতে পারতেছি বিশ্বগ্রামের ধারণার প্রধান উপাদান হলো যোগাযোগ। এরপরে দেখো, এই যোগাযোগ ব্যবস্থাকে টেলিযোগাযোগ বা টেলিকমিউনিকেশন এবং তথ্য যোগাযোগ ইনফরমেশন কমিউনিকেশন এই দুই ভাগে ভাগ করা হয়। তাহলে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে। প্রথমটি হলো টেলিযোগাযোগ, পরেরটি হলো তথ্য যোগাযোগ। অন্যদিকে নিয়ম ও নিরাপত্তার বিষয়টি বজায় রেখে তথ্য স্থানান্তর করা বা শেয়ার করা হচ্ছে বর্তমান তথ্য প্রযুক্তির যুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়গুলো তোমরা ভালো করে দেখে নিবে। পরবর্তী টপিকে যাই আমরা। কর্মসংস্থান। কয়েকটি জব প্ল্যাটফর্ম এখানে দেওয়া রয়েছে, www.bdjobs.com, www.chakri.com, এইভাবে কয়েকটি জব প্ল্যাটফর্ম দেওয়া রয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে কাজে লাগিয়ে এক দেশের নাগরিক ভিন্ন ভিন্ন দেশের নাগরিকের বা প্রতিষ্ঠানের পক্ষে দূর থেকে কাজ করে থাকেন। এই কার্যক্রমকেই কি বলা হয়? আউটসোর্সিং বলা হয়। এটা থেকে প্রশ্ন আসতে পারে, আউটসোর্সিং কি? প্রশ্ন আসতে পারে। এরপরে দেখো, কিছু বিশ্বব্যাপী কয়েকটি জনপ্রিয় মার্কেট প্লেস, এর মধ্যে রয়েছে আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ফাইবার, এগুলো তোমরা দেখে নিবে। এরপর দেখো শিক্ষা। এখানে বলা হয়েছে 2020 সালে সারা পৃথিবীব্যাপী কোভিড-19 সংক্রমণের সময় পৃথিবীর বেশিরভাগ স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় তাদের কার্যক্রম বন্ধ না রেখে অনলাইন শিক্ষায় ছাত্রছাত্রীদের শিক্ষাদান করেছে। গতানুগতিক শ্রেণীকক্ষে শিক্ষাদানের পরিবর্তে অনলাইনে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে ইলেকট্রনিক বিশেষায়িত কম্পিউটার, ইন্টারনেট ও ওয়েব ব্যবহার করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার পদ্ধতিকে ই লার্নিং বলে। ই লার্নিং কি তোমরা এখান থেকে জেনে নিবে। এরপর দেখো চিকিৎসা। টেলিমেডিসিন বলতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে দূরবর্তী রোগীকে চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা দেওয়াকে বোঝায়। এর মূল কথা হলো তথ্য প্রযুক্তি ব্যবহার করে স্বাস্থ্য সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। এখান থেকে তোমরা জেনে নিবে ইএইচআর কি, ইলেকট্রনিক হেলথ রেকর্ড।
এটি ভালো করে জেনে নিলে হবে। ব্যবস্থাপনা ডেটাবেস রোগীর সকল তথ্য সংরক্ষিত থাকে এবং রোগী তার EHR ব্যবহার করে যে কোনো স্থান হতে তার রোগ সম্পর্কিত তথ্য, রিপোর্ট, চিকিৎসা ব্যবস্থাপত্র ইত্যাদি যে কোনো স্থানে বসে পেতে পারেন। এরপরে হলো গবেষণা। গবেষণা নিয়ে তোমরা এতটুকু পড়ে নিবে, এখানে দাগানো রয়েছে। এরপরে টপিক দেখো অফিস। গুগল সম্পর্কে আমরা অনেকেই অবহিত আছি। ড্রপবক্স, www.dropbox.com, গুগল ড্রাইভ, অফিস 365, গুগল ডক্স ইত্যাদি গুগল সার্ভিসে আমরা যাবতীয় ফাইল তৈরি সহ নিরাপত্তার সাথে সংরক্ষণ করতে পারি। এরপরে টপিকটি রয়েছে বাসস্থান। এখান থেকে তেমন একটা প্রশ্ন হয় না, তাও তোমরা এইগুলো দেখে নিবে। এখানে যেগুলো দাগানো রয়েছে ভালো করে দেখে নিবে। ব্যবসা বাণিজ্য, ইলেকট্রনিক কমার্স বা ই-কমার্স এই যাত্রার পথিক হিসেবে বিবেচিত, এটি তোমরা পড়ে নিবে। এখান থেকে এতটুকু তোমরা ভালো করে বাসায় পড়ে নিবে। এরপরে দেখো EFT এর পূর্ণরূপ কি, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, এটা জেনে নিবে। অনলাইন ব্যাংকিং নামে পরিচিত এই পদ্ধতির বর্তমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অন্যতম পরিষেবা হিসেবে গণ্য করা যায়। এ ধরনের পদ্ধতিতে লেনদেনকে ইন্টারনেট ব্যাংকিংও বলা হয়। এরপরের টপিক রয়েছে সংবাদপত্র। সংবাদপত্র সম্পর্কে তোমরা জেনে নিবে। এরপরে বিনোদন ও সামাজিক যোগাযোগ, এগুলো থেকে তেমন একটা প্রশ্ন বা MCQ হয় না, তাও তোমরা একটু করে নিজেরা পড়ে নিবে বাসায়। চলো এখন শুরু করব ভার্চুয়াল রিয়েলিটি। এই ভিডিওগুলো বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে। ভার্চুয়াল রিয়েলিটি কি? প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বলা হয়। তাহলে ভার্চুয়াল রিয়েলিটি হলো এমন কিছু বিষয় যা তোমাকে বাস্তবে তুমি যা দেখে থাকো বা বাস্তবের যে অনুভূতি তা তোমার ভিতর জাগ্রত করবে, কিন্তু যে বিষয়টির মাধ্যমে এটি জাগ্রত হবে সেটি হবে কৃত্রিম। এই ভার্চুয়াল রিয়েলিটিতে যে বস্তুটি ব্যবহার হয় সেটি বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্রেক করে। এরপরে দেখো এর উপাদানগুলো কি কি, মানে কিভাবে তা করা হয়। বিশেষ কিছু চশমা রয়েছে, হেলমেট, বুট, হ্যান্ড গ্লাভস, এগুলো তোমরা দেখেছিলে হয়তো। প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে উদ্দীপক হয়ে থাকে এবং প্রশ্ন এসে থাকে, এটি তোমরা ভালো করে দেখে নিবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকটি। এর আগে আমরা বই থেকে দেখে নিই ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব। ভার্চুয়াল রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে কৃত্রিম বাস্তবতা। অর্থগতভাবে শব্দ দুটি যদিও স্ববিরোধী, কিন্তু তথ্য প্রযুক্তির ক্ষেত্রে এটি এমন এক ধরনের পরিবেশ তৈরি করে যেটি বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা সৃষ্টি করে এবং মস্তিষ্কে একটি বাস্তব অনুভূতি জাগায়। এই ভার্চুয়াল রিয়েলিটির যে বিষয়গুলো রয়েছে তা তোমাকে বাস্তব বিষয়ের অনুভূতি জাগাবে। এরপরে দেখো ভার্চুয়াল রিয়েলিটি হলো সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন এক ধরনের কৃত্রিম পরিবেশ যা উপস্থাপন করা হলে ব্যবহারকারীদের কাছে এটিকে বাস্তব পরিবেশ বলে। এছাড়া দেখো এখানের মধ্যে যেসব বিষয়গুলো রয়েছে, ব্যবহারকারীরা যা দেখে এবং স্পর্শ করে তা বাস্তবের কাছাকাছি বোঝানোর জন্য বিশেষভাবে তৈরিকৃত চশমা। তাহলে এই ভার্চুয়াল রিয়েলিটির কিছু উপাদান হলো চশমা, হেলমেট, এছাড়াও হ্যান্ড গ্লাভস, বুট, স্যুট ব্যবহার করা হয়। উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার গ্রাফিক্স ব্যবহারের মাধ্যমে দূর থেকে পরিচালনা করার প্রক্রিয়াটি সম্পন্ন হয়, একে টেলিপ্রেজেন্স বলা হয়। এরপরের যে টপিকটি রয়েছে সেটি হলো প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব। তাহলে কোন কোন ক্ষেত্রে এটির প্রভাব রয়েছে? প্রথমে বিনোদন ক্ষেত্রে, যানবাহন চালানোর প্রশিক্ষণে এটি ব্যবহার করা হয়, শিক্ষা ও গবেষণায়, চিকিৎসা ক্ষেত্রের প্রশিক্ষণে। এই টপিকটি এবং এই টপিকটি গুরুত্বপূর্ণ, এই দুটি এক্সট্রা করে দেখে নিবে ভালো করে। সামরিক প্রশিক্ষণে, ব্যবসা বাণিজ্যে, সেনাবাহিনীতে, নৌবাহিনীতে, নগর পরিকল্পনা এবং গেমস তৈরিতে। এখন আমি বলিনি এখান থেকে প্রশ্ন কিভাবে হতে পারে। এই বিষয়গুলো দিয়ে বা এই বিষয়ের উপরে তোমার ছোট করে একটি উদ্দীপক থাকবে, উদ্দীপক থেকে তোমাকে হয়তো আনসার করতে বলবে এর ইতিবাচক দিকগুলো ব্যাখ্যা করো বা এর নেতিবাচক দিকগুলো ব্যাখ্যা করো। ভার্চুয়াল রিয়েলিটির যেভাবে ইতিবাচক দিকও রয়েছে সেম একইভাবে নেতিবাচক দিকও রয়েছে। প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব এই টপিকটির মধ্যে তোমরা যানবাহন চালানোর প্রশিক্ষণ এই টপিকটি ভালো করে পড়ে নিবে। এরপরে দেখো শিক্ষা ও গবেষণায়, বাস্তবে কোনো কাজ করার আগে কম্পিউটারের কৃত্রিমভাবে প্রয়োগ করে দেখাকে সিমুলেশন বলা হয়। তাহলে সিমুলেশন কি?
বাস্তবে কোনো কাজ করার আগে কম্পিউটারে কৃত্রিমভাবে প্রয়োগ করে দেখানোকে সিমুলেশন বলা হয়। এই টপিকটি ভালো করে দেখবে। চিকিৎসা ক্ষেত্রে কিভাবে ব্যবহার হয় এটিও দেখবে, সামরিক প্রশিক্ষণে, ব্যবসা বাণিজ্যে। এরপরের যে টপিকটি রয়েছে সেটি হলো তথ্য যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা। এটিকে দুই ভাগে ভাগ করা হয়। প্রথমটি হলো এআই, কৃত্রিম বুদ্ধিমত্তা, দ্বিতীয়টি হলো রোবোটিক্স। এআই কি? মানুষের চিন্তা ভাবনা অথবা বুদ্ধিমত্তার পদ্ধতিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর যন্ত্র বা কম্পিউটারের মাধ্যমে বাস্তবায়ন করাটাই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এরপরে দেখো রোবোটিক্স। রোবোটিক্স নিয়ে জানার আগে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে বই থেকে কিছু ধারণা নিয়ে নিই। তথ্য যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা। এর মধ্যে প্রথমটি যেটি রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। চিন্তা শক্তি, বুদ্ধি কিংবা বিশ্লেষণ ক্ষমতা মানুষের সহজাত। একটি যন্ত্রকে মানুষের মতো বুদ্ধিমত্তা দিয়ে সেটিকে চিন্তা করানো কিংবা বিশ্লেষণ করানোর ক্ষমতা দেওয়ার ধারণাটিকে সাধারণভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয়। এটি আসবেই পরীক্ষায়, অনেক গুরুত্বপূর্ণ টপিক। যেটি মানুষের মস্তিষ্কের মতো করে কাজ করে। সাধারণভাবে এটা নিউরাল নেট নামে পরিচিত। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে প্রধানত সি++, জাভা, পাইথন এইসব ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করা হয়। এগুলো তোমরা দেখে নিবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবচেয়ে সফল ক্ষেত্র হিসেবে মেশিন লার্নিং এর কথা বলা যায়। এরপরের যে টপিকসটি সেটি হলো রোবোটিক্স। চলো আমরা আগে এটি নোট দেখে নিই। রোবোটিক্সের গঠন ও বৈশিষ্ট্য। এর গঠনে রয়েছে প্রথমত যান্ত্রিক গঠন। তোমরা যদি এই নোটটি পেতে চাও তাহলে তোমরা আমাদেরকে ফেসবুক পেজে নক করতে পারো বা কমেন্ট করে জানাতে পারো, না হলে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে জানাতে পারো। আমি তোমাদেরকে এই নোটটি দিয়ে দিব। প্রথমটি হলো যান্ত্রিক গঠন এবং দ্বিতীয়টি হলো বিদ্যুৎ সরবরাহ। 3 নম্বরে রয়েছে কম্পিউটার প্রোগ্রামিং। এই ভিডিওগুলো তোমরা বন্ধুদের মাঝে শেয়ার করবে বেশি বেশি। রোবোটিক্স বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তির সমন্বয়ে গঠিত যে বিষয়টি রোবটের ধারণা, নকশা, উৎপাদন, কার্যক্রম কিংবা ব্যবহার বাস্তবায়ন করতে পারে তাকে রোবোটিক্স বলা হয়। এটি কতে এসে থাকে। রোবোটিক্সের ক্ষেত্র বৃদ্ধি পেলেও তার গঠনে 3টি নির্দিষ্ট বিশেষত্ব রয়েছে। প্রথমটি হলো একটি রোবট যে নির্দিষ্ট কাজ করার জন্য তৈরি হয় তার উপর নির্ভর করে একটি বিশেষ যান্ত্রিক গঠন হয়ে থাকে। 2 রোবটের যান্ত্রিক কাজ করার জন্য বিদ্যুৎ ব্যবহারের ব্যবস্থা থাকতে হয়। 3 রোবটকে কম্পিউটার প্রোগ্রামিং দিয়ে নিয়ন্ত্রণ করা হয়। কয়েকটি ব্যবহার। এই রোবটগুলোকে সাধারণত কোথায় ব্যবহার করা হয় চলো আমরা দেখে নিই। এর ব্যবহার, এটি অতি গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথমে দেখো, বিপজ্জনক কাজে, যেসব কাজে মানুষ সহজে যেতে পারে না বা মানুষ গেলে ক্ষতিগ্রস্ত হবে এমন কাজে ব্যবহার করা হয় রোবটদের। 2 শিল্প কারখানায়। 3 যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়। 4 ব্যবহার করা হয় দুর্গম স্থানে কাজের ক্ষেত্রে। 5 ব্যবহার করা হয় বিনোদন, গবেষণা ও শিক্ষার ক্ষেত্রে। 6 ব্যবহার করা হয় চিকিৎসা ক্ষেত্রে। 7 শিক্ষা ও বিনোদনে। 8 নিরাপত্তা ও পর্যবেক্ষণে। 9 মহাকাশ গবেষণায়। 10 ঘরোয়া কাজে। এর মধ্যে এই টপিকটি এবং এই টপিকটি, এই 3টি টপিক তোমরা ভালো করে দেখে নিবে। চলো আমরা দেখি। এই সব বিষয়গুলো তোমরা এখান থেকে দেখে নিবে। সবগুলো বিষয় মোটামুটি সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ। রোবটের ব্যবহারের সুবিধাসমূহ। রোবট ব্যবহারের সুবিধাসমূহ হলো: 1 রোবট দ্বারা তৈরিকৃত পণ্যের গুণগত মান খুব ভালো হয়। 2 বিপজ্জনক পরিবেশে রোবটের সাহায্যে কাজ করা নিরাপদ। 3 রোবটের কাজের গতি বেশি এবং আউটপুট বেশি পাওয়া যায়। ক্রায়োসার্জারি কি তা যদি আগে বুঝতে চাও তাহলে ধরে নাও যে শরীরের কোনো একটি নির্দিষ্ট অংশে ক্যান্সার আক্রান্ত হয়েছে। নির্দিষ্ট ক্যান্সার আক্রান্ত জায়গায় সিমুলেটেড সফটওয়্যার দ্বারা নির্ধারণ করা হবে কোথায় এবং কতটুকু জায়গা ক্যান্সার আক্রান্ত হয়েছে। ওইখানে ক্রায়োপ্রবের মাধ্যমে কয়েকটি গ্যাস প্রবেশ করানো হবে। গ্যাসগুলো প্রবেশ করালে সেখানে তাপমাত্রা -41 থেকে -196 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে, যার ফলে সেখানে যে কোষগুলো রয়েছে কোষগুলোতে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাবে, যার ফলে কোষগুলো মৃত্যুবরণ করবে। গ্রিক শব্দ ক্রায়ো এর অর্থ হলো খুব শীতল এবং সার্জারি এর অর্থ হলো হাতে করা কাজ। অতি শীতল তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে রোগ আক্রান্ত টিস্যু ধ্বংস করা হয়। বর্ণনা দেখো, এটি অনেক গুরুত্বপূর্ণ। প্রথমে, সিমুলেটেড সফটওয়্যার দ্বারা ক্যান্সার আক্রান্ত কোষগুলোর অবস্থান ও সীমানা নির্ধারণ। তোমার কতটুকু স্থানে এবং কতটুকু জায়গায়
ক্যান্সার আক্রান্ত হয়েছে তা নির্ধারণ করার জন্য সফটওয়্যার ব্যবহার করা হবে সিমুলেটেড সফটওয়্যার। 2 ক্রয়োপ্রবের মাধ্যমে প্রবেশ ক্রয়োজনিক গ্যাস, সেখানে কিছু গ্যাস প্রয়োগ করা হবে। গ্যাসগুলো কি কি আমরা একটু পরে জানতে পারবো। এবং গ্যাস প্রয়োগ করালে সেখানের তাপমাত্রা হয়ে যাবে -41 ডিগ্রি থেকে -196 ডিগ্রি। এই তাপমাত্রা কমে যাওয়ার কারণে অত্যাধিক শীতল তাপমাত্রায় রক্ত সঞ্চালন বন্ধ হয়ে রোগাক্রান্ত কোষের মৃত্যু হয়। আর একটি ব্যাপার মনে রাখবে, সেখানে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়, তাই কোষগুলো মৃত্যুবরণ করে। ক্রয়োজনিক গ্যাস বা এজেন্ট, পরীক্ষার এমসিকিউতে যদি গ্যাস না আসতে পারে ক্রয়োজনিক এজেন্ট কোনগুলো হবে? তরল নাইট্রোজেন, আর্গন, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড। এই বিষয়গুলো ভালো করে জেনে নিবে। চলো আমরা বইয়ে দেখিনি। ক্রয়োসার্জারি এক ধরনের চিকিৎসা পদ্ধতি যা অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে অস্বাভাবিক বা অপ্রত্যাশিত রোগাক্রান্ত টিস্যু, ত্বক, কোষ ধ্বংসের কাজে ব্যবহার করা হয়। ক্রয়োসার্জারিতে চিকিৎসা করার ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যথাযথ প্রয়োগ হয়ে থাকে। এই পদ্ধতির চিকিৎসার প্রথমেই সিমুলেটেড সফটওয়্যার দ্বারা ক্যান্সার ইত্যাদি আক্রান্ত কোষগুলোর অবস্থান ও সীমা নির্ধারণ করা হয়। এই ক্ষেত্রে রোগাক্রান্ত কোষটিতে আইসিটি যন্ত্রপাতি নিয়ন্ত্রিত মাইক্রো ক্যামেরাযুক্ত নল দিয়ে ক্ষত স্থান শনাক্ত করা হয় এবং অত্যন্ত সূক্ষ্ম সুচযুক্ত ক্রয়োপ্রবের প্রবেশ করিয়ে নির্ধারিত ক্রয়োজনিক গ্যাস প্রয়োগ করা হয়। তাপমাত্রা অত্যাধিক হ্রাস পেয়ে তা -41 থেকে -196 ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে আসার কারণে নির্বাচিত টিস্যুতে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়। এই নিম্নতম তাপমাত্রায় রক্ত ও অক্সিজেন সঞ্চালন সম্ভব না হওয়ায় ধরুন রোগাক্রান্ত টিউমার টিস্যুর ক্ষতিসাধন হয়। ক্রয়োসার্জারির চিকিৎসায় টিউমারের ধরন অনুযায়ী এবং নির্দিষ্ট শীতলতা পৌঁছানোর জন্য তরল নাইট্রোজেন, আর্গন, অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়। এই তরল গ্যাসগুলো ক্রয়োজনিক এজেন্ট নামে পরিচিত। এটি কতে আসতে পারে ভালো করে দেখে নিবে। এরপরে এখানে আরো কিছু বিষয় রয়েছে, এগুলো ভালো করে দেখে নিবে তোমরা। এখানের মধ্যে আরো কিছু বিষয়, যেমন এই পদ্ধতিটি চিকিৎসা প্রয়োজনে অনেক সাশ্রয়ী এবং আরো কি কি সুবিধা তা আমরা এখন দেখব। সুবিধাগুলো হলো অর্থ সাশ্রয়ী, সাশ্রয়ী বলতে এখানে অর্থ সাশ্রয়ী হবে। 2 কম সময় লাগে। 3 ব্যথা বা রক্তপাত কাটাছেঁড়া জনিত জটিলতাহীন, এই ধরনের কোনো জটিলতা থাকে না। 4 পার্শ্ব প্রতিক্রিয়াহীন। এটির শুধু একটি অসুবিধা রয়েছে, শরীরের অঙ্গের স্বাভাবিক গঠন বিনষ্ট হয়। কেন? এখানে যে রোগাক্রান্ত টিস্যুগুলো রয়েছে সেগুলোর সাথে ভালো কিছু কোষ ও ক্ষতিসাধন হয়, যার ফলে সেগুলো নতুন করে সক্রিয় হতে বাধার সম্মুখীন হয়, তাই শরীরের অঙ্গের স্বাভাবিক গঠন বিনষ্ট হতে পারে। সেম এর পরের যে টপিকগুলো রয়েছে, এই টপিকের মধ্যে রয়েছে আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা, মহাকাশ অভিযান, প্রতিরক্ষা। এই বিষয়গুলো তোমরা কিভাবে পড়বে এগুলোর তেমন একটা নোট নেই, এই বিষয়গুলো তেমন একটি গুরুত্বপূর্ণ নয়, তাই বইয়ে যেসব লাইনগুলো দাগানো রয়েছে তা ভালো করে পড়ে নাও। চলো আমরা দেখে নিই। প্রথমে রয়েছে মহাকাশ অভিযান। মহাকাশ অভিযানের এই যে ইনফরমেশনগুলো, কে প্রথমে গিয়েছে এবং কোনটি উৎক্ষেপণ করা হয়েছে, এগুলো তোমরা ভালো করে দেখে নিবে। 100 কিলোমিটারের উপরে বায়ুমণ্ডলের বাইরে যায় আমরা সেটাকে কি বলি? মহাকাশ অভিযান বলে থাকি। 1957 সালের 4 অক্টোবরে মহাকাশে প্রথম উপগ্রহ স্পুটনিক উৎক্ষেপণ। 1961 সালে 2 এপ্রিল প্রথম মানুষ কখন? 1961 সালের 2 এপ্রিল। নাম জুরি গ্যাগরিন, প্রথম ব্যক্তি ছিলেন। অভিযানে যান। 20 জুলাই 1969 প্রথম মানুষ চাঁদে অবতরণ। 2 ডিসেম্বর 1971 প্রথম মঙ্গল গ্রহের মার্স 3 এর অবতরণ। এগুলো ইনফরমেশনগুলো তোমরা ভালো করে জেনে নিবে, এখানে যেগুলো দাগানো রয়েছে এগুলো ভালো করে পড়ে নিবে। এরপরে যে টপিকটি রয়েছে সেটি হলো আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থাপনা। এটি তেমন একটি গুরুত্বপূর্ণ নয়, এখান থেকে এগুলো দেখে নিবে দাগানো ইনফরমেশনগুলো। এরপরটি হলো প্রতিরক্ষা। প্রতিরক্ষাটিও তোমরা এখান থেকে ভালো করে পড়ে নিবে। বায়োমেট্রিক্স কি? বায়োমেট্রিক্স হলো একজন মানুষকে অন্য একজন মানুষ থেকে আলাদা করে তোলার জন্য যে যে বিষয়গুলো প্রয়োজন, তাই দৈহিক গঠন বা আচরণগত বৈশিষ্ট্যের পরিমাপের ভিত্তিতে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য ব্যবহৃত প্রযুক্তি হলো বায়োমেট্রিক্স। এমন একটি প্রযুক্তি যেটি তোমার থেকে অন্যকে আলাদা করে তুলবে। বায়োমেট্রিক্সের হলো 2 প্রকার, একটি হলো শরীরবৃত্তীয়
যেটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক বেশি গুরুত্বপূর্ণ এটি। আর দ্বিতীয় নাম্বার রয়েছে আচরণগত। চলো আগে আমরা বই থেকে বায়োমেট্রিক্সের একটু ধারণা নিয়ে নিই। বায়োমেট্রিক্স মানুষের দৈহিক গঠন বা আচরণগত বৈশিষ্ট্যের পরিমাপের ভিত্তিতে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য ব্যবহৃত প্রযুক্তিকে বায়োমেট্রিক্স বলে। বৈশিষ্ট্যের ভিন্নতায় বায়োমেট্রিক্সকে দুই ভাগে ভাগ করা হয়। একটি হলো শরীরবৃত্তীয় বায়োমেট্রিক্স পদ্ধতি। প্রথমে দেখে নাও শরীরবৃত্তীয় যেসব বিষয়গুলো রয়েছে, আঙ্গুলের ছাপ শনাক্তকরণ, হাতের রেখা শনাক্তকরণ, আইরিশ শনাক্তকরণ, মুখমণ্ডলের অবয়ব শনাক্তকরণ, ডিএনএ পর্যবেক্ষণ। এর পরেরটি রয়েছে আচরণগত। আচরণগতটি দেখার আগে আমরা আগে শরীরবৃত্তীয়টি সম্পর্কে দেখে নিই। শরীরবৃত্তীয়টি সম্পর্কে এখানে প্রথমটি হলো আঙ্গুলের ছাপ শনাক্তকরণ, হাতের লেখা শনাক্তকরণ, আইরিশ শনাক্তকরণ, এইটি ভালো করে দেখবে। এরপরেরটি হলো মুখমণ্ডলের অবয়ব শনাক্তকরণ, এরপর ডিএনএ পর্যবেক্ষণ। এটি সাধারণত করা হয় মৃত ব্যক্তিদের ক্ষেত্রে। ডিএনএ এর পূর্ণরূপ ডিঅক্সাইরিবোনিউক্লিক অ্যাসিড, এটি তোমরা সবাই জানো। এরপর দেখো আচরণগত বৈশিষ্ট্যটি যদি আমরা দেখে নিই, আচরণগত বৈশিষ্ট্য হলো কিবোর্ড টাইপিং গতি যাচাইকরণ, হাতে করা স্বাক্ষর যাচাইকরণ, কণ্ঠস্বর যাচাইকরণ। এরপরেরটি হলো বায়োমেট্রিক্সের ব্যবহার। কোথায় কোথায় আসলে ব্যবহার করা হয় এই বায়োমেট্রিক্স, সেটি হলো মৃতদেহ শনাক্তকরণে, স্মার্ট কার্ড, ই কমার্স, জাতীয় পরিচয়পত্র, বায়োমেট্রিক্স পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার নিবন্ধন, এটিএম ও অনলাইন ব্যাংকিং, প্রবেশ নিয়ন্ত্রণ ও উপস্থিতি নির্ণয়, কম্পিউটার বা মোবাইল ফোন লগ ইন, পিতৃত্ব বা মাতৃত্ব শনাক্তকরণ, অপরাধী শনাক্তকরণ। এখান থেকে আচরণগত বৈশিষ্ট্যগুলো তোমরা একটু দেখে নিবে। এখন যা আমরা আলোচনা করেছি তা হলো বায়োমেট্রিক্স প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে, যেমন মৃতদেহ শনাক্ত, অপরাধী শনাক্ত, এখানে ওইগুলোই রয়েছে যা আমি লিখে দিয়েছি। এরপরের টপিকসটি দেখো বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্স হলো জীববিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, গণিত এবং পরিসংখ্যানের সমন্বয়ে গঠিত একটি বিষয়। বায়ো ইনফরমেটিক্স জীববিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, গণিত এবং পরিসংখ্যানের সমন্বয়ে গঠিত একটি বিষয়। মূলত এই বিষয়ের জন্ম হয়েছিল জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটা সংগ্রহ, সংরক্ষণ এবং সঠিকভাবে প্রক্রিয়া করে সেগুলো ব্যাখ্যা করার জন্য। এর সফলতাগুলো আগে দেখে নাও। মানব জিনোম সিকোয়েন্স করাতে, ক্যান্সারের ওপর গবেষণায়, প্রোটিনের গঠন জানা, বিবর্তনের রহস্য উন্মোচন। এরপরে যে টপিকটি রয়েছে সেটা হলো শাখা সমন্বয়। এর যে কয়েকটি শাখা রয়েছে তা হলো আণবিক জীববিদ্যা ও মেডিসিন, ডেটাবেজ, প্রোগ্রাম, গণিত ও পরিসংখ্যান। প্রথমটি হলো আণবিক জীববিদ্যা ও মেডিসিন, এটি হলো 4টি ধাপে: ডেটাবেজ, প্রোগ্রাম, গণিত ও পরিসংখ্যান। এরপরে হলো বায়ো ইনফরমেটিক্স এর ব্যবহার। কোথায় কোথায় করা হয় এই ব্যবহার: জৈবিক তথ্য বিশ্লেষণে, জৈবিক তথ্য হিসাব নিকাশ ও সমস্যা সমাধান, প্রোটিন সিকোয়েন্স, মলিকুলার মেডিসিন, এটি হবে জিন থেরাপি, ওষুধ তৈরিতে, বর্জ্য পরিষ্কারকরণে, জলবায়ু পরিবর্তন গবেষণায়, বিকল্প শক্তির সন্ধানে, জীবাণু অস্ত্র তৈরিতে, ডিএনএ ম্যাপিং ও অ্যানালাইসিসে, জিনোম সিকোয়েন্সে, এসব জায়গায় ব্যবহার করা হয় বায়ো ইনফরমেটিক্স। এগুলো এখন তোমরা বইতে যা দেখবে। বায়ো ইনফরমেটিক্স এর ব্যবহার মূলত জৈবিক পদ্ধতি বিশ্লেষণ সম্পর্কে সম্যক এবং সঠিক ধারণা অর্জন করার ক্ষেত্রে বায়ো ইনফরমেটিক্স এর ব্যবহার হয়। আর এই জৈবিক তথ্য হিসাব নিকাশ এবং এর সম্পর্কিত যাবতীয় সমস্যার সমাধান কম্পিউটার প্রযুক্তি ব্যবহারও অপরিহার্য। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কোনো জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ড পৃথক করে ভিন্ন একটি জীবের স্থানান্তরের কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়। কোনো একটি জীবের একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএকে পৃথক করে সেখানে একটি নতুন ডিএনএ স্থানান্তর করা বা নতুন জিন স্থানান্তর করাই হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বা নতুন একটি জিন স্থানান্তর করাই হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জীবের জেনেটিক বৈশিষ্ট্যের পরিবর্তনের ইঞ্জিনিয়ারিংয়ে হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তোমরা যদি ক নম্বরে এটি লিখতে কষ্ট হয় তোমরা চাইলে এটি লিখতে পারো। জীবের জেনেটিক বৈশিষ্ট্যের পরিবর্তনের ইঞ্জিনিয়ারিংয়ে হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। রিকম্বিনেন্ট ডিএনএ, জিন পরিবর্তন করে অন্য জিন লাগানো। রিকম্বিনেন্ট ডিএনএ কি? রিকম্বিনেন্ট ডিএনএ কাকে বলে তোমরা চাইলে এটা ভালো করে পড়ে নিতে পারো। এক কোষ থেকে সুনির্দিষ্ট জিন নিয়ে অন্য কোষে স্থাপন ও কর্মক্ষম করার ক্ষমতাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জন্য যে পদ্ধতি প্রয়োগ করা হয় তাকে রিকম্বিনেন্ট ডিএনএ বা জিন ক্লোনিং বলা হয়। এরপরে দেখো আমরা এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর এতটুকু সম্পর্কে ধারণা নেওয়ার পর আমরা এই দুইটা এমসিকিউ সলভ করতে পারি কিনা।
এগুলো তোমরা কমেন্ট করে জানাবে। প্রথম প্রশ্নটি হলো, কোন প্রক্রিয়ায় বিভিন্ন প্রকার হরমোন তৈরি করা হয়? ক বায়োমেট্রিক্স, খ জেনেটিক ইঞ্জিনিয়ারিং, গ রোবোটিক্স, এটা রোবোটিক্স হবে, ঘ ন্যানো টেকনোলজি। সঠিক উত্তরটি কমেন্ট করে জানাবে। দ্বিতীয় আরেকটি প্রশ্ন হলো, কোনটি ডিএনএ এর নতুন সিকোয়েন্স তৈরির প্রযুক্তি? বায়োমেট্রিক্স, রোবোটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি। চলো এখন আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কি কি প্রশ্ন এসে থাকে আমরা তা একটু দেখে নিই। তোমরা এই দাগানো অংশগুলো তোমরা ভালো করে পড়ে নিবে। মানব দেহে 20,000 থেকে 30,000 জিন রয়েছে। এই ধরনের এক সেট জিনকে জিনোম বলা হয়। তাহলে এখান থেকে ক প্রশ্ন হতে পারে, জিনোম কি? জিনোম হলো জীবের বৈশিষ্ট্য নকশা বা বিন্যাস। যেহেতু একটি জিন হচ্ছে একটি প্রাণীর বৈশিষ্ট্যের বাহক, তাই কোনো প্রাণীর জিনোম কোনো একটি জিনকে পরিবর্তন করে সেই প্রাণীর কোনো বৈশিষ্ট্য পরিবর্তন করা সম্ভব। গবেষণার মাধ্যমে যখন একটি জিন পরিবর্তন করে সেখানে অন্য জিন লাগানো হয় তাকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ। এইসব ডিএনএ সমৃদ্ধ কোষকে বলা হয় জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, জিএমও। এতটুকু তোমরা পড়ে নিবে। এখান থেকে রিকম্বিনেন্ট ডিএনএ কি তা ক প্রশ্নে আসতে পারে। জীবদেহে জিনোমকে প্রয়োজন অনুযায়ী সাজিয়ে কিংবা একাধিক জীবের জিনোমকে জোড়া লাগিয়ে নতুন জীবকোষ সৃষ্টির কৌশলই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এখান থেকে তোমরা লিখতে পারো জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার করা হয় কোথায় কোথায়? বহুগুণ খাদ্যশস্য উৎপাদনে। আমরা আগেকার দেখতাম যে খাদ্যশস্যের মধ্যে ধান যে ফসল ছিল, ধানের যে জাতগুলো ছিল সেগুলোতে প্রতি একর প্রতি যে পরিমাণ চাষ হতো বর্তমানে তার থেকে অধিক বেশি চাষ হচ্ছে। এটার কারণ হলো এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রয়োগ। বহুগুণ খাদ্যশস্য উৎপাদন, প্রাণীর আকার ও মাংস বৃদ্ধি, দুধে আমিষের পরিমাণ, ইনসুলিন তৈরিতে, হরমোন বৃদ্ধি, ভাইরাসজনিত রোগ, ক্যান্সার ও এইডস চিকিৎসায় ব্যবহার, ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, উচ্চ ফলনশীল জাতের বীজ, উন্নত জাতের মাছ উৎপাদন। এখান থেকে আমরা এই প্রশ্নটির আনসার করে ডিএনএ এর ক্ষুদ্র অংশকে কি বলা হয়? আনসার কমেন্ট করে জানাবে। ক্রোমোজোম বলা হয়, জিন বলা হয়, নিউক্লিয়াস, জিনোম। এখন এই ব্যবহার সম্পর্কে আমরা একটু বই থেকে ধারণা নিয়ে নিই। বর্তমানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রয়োগ করে বহুগুণ খাদ্যশস্য উৎপাদন সম্ভব হচ্ছে। এই বিষয়টি হাইব্রিড নামেও বহুল পরিচিত। এই যে বহুগুণ খাদ্যশস্য উৎপাদন হচ্ছে, এটি হাইব্রিড নামেও পরিচিত। কৌশলগতভাবে ব্যাকটেরিয়া এবং ইস্ট হতে মানবদেহের ইনসুলিন তৈরি, হরমোন বৃদ্ধি এবং বামত্ব, ভাইরাসজনিত রোগ, ক্যান্সার, এইডস ইত্যাদির চিকিৎসায় জিন প্রযুক্তির ব্যবহার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এগুলো তোমরা দেখে নিবে। এখানে কিছু কিছু ব্যবহার রয়েছে। আমাদের দেশে ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চ ফলনশীল ব্রি জাতের বহু ভ্যারাইটির ধানের বীজ উদ্ভাবন করেছে। এই ইনস্টিটিউটে উদ্ভাবিত পার্পল কালারের, বেগুনি রঙের এবং উপসী ধান দেশ বিদেশে ব্যাপক সাড়া ফেলেছে। আমরা এখন আলোচনা করব জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষতিকারক দিকগুলো। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষতিকারক দিকগুলো হলো, জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে, নৈতিকভাবে স্থানান্তর, অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা হ্রাস পাচ্ছে, অ্যালার্জির উদ্ভব হচ্ছে, ভয়াবহ ও জীব ধ্বংসকারী প্রজাতি বা ভাইরাসের উদ্ভব হচ্ছে, যেমন এক ধরনের করোনা ভাইরাস তুমি কল্পনা করতে পারো। এরপরে এই 4 আর 5 এর প্রশ্নের উত্তর দাও। 4 হলো, ক্রোমোজোমের মধ্যে পেঁচানো পদার্থকে কি বলা হয়? ডিএনএ, জিন, আরএনএ, জিনোম। 5 উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তির ব্যবহার হয়? বায়োমেট্রিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, রোবোটিক্স, ন্যানো টেকনোলজি। সঠিক উত্তর এগুলোর কমেন্ট বক্সে জানাবে। ন্যানো টেকনোলজি কি? 1 ন্যানোমিটার হলো 1 মিটারের 100 কোটি ভাগের 1 ভাগ হলো 1 ন্যানোমিটার। ন্যানোমিটার স্কেলে কোনো কিছু তৈরি করার টেকনোলজি হলো ন্যানো টেকনোলজি। ন্যানোমিটার স্কেলে কোনো কিছু তৈরি করার টেকনোলজি হলো ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজির প্রকারভেদ হলো 2 ধরনের। একটি হলো বটম আপ, ক্ষুদ্র থেকে বৃহৎ, আর একটি হলো টপ ডাউন, বৃহৎ থেকে ক্ষুদ্র। এই 6 নম্বর প্রশ্নের উত্তরটি কমেন্ট বক্সে জানাবে। টপ ডাউন পদ্ধতি ব্যবহার হয় কোন পদ্ধতিতে? বায়োমেট্রিক, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি, রোবোটিক্স। আমরা এখন শুরু করব ন্যানো টেকনোলজি থেকে। ন্যানো টেকনোলজি থেকে প্রতিবার প্রশ্ন এসে থাকে। এটি অনেক গুরুত্বপূর্ণ টপিক। 10⁻⁹ মিটারকে ন্যানোমিটার বলে এবং বিজ্ঞান এবং প্রযুক্তি ব্যবহার করে 1 থেকে 100 ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করা এবং ব্যবহার করাকে ন্যানো টেকনোলজি বলে। এই আকৃতির কোনো কিছু তৈরি করা হলে তাকে সাধারণভাবে ন্যানো পার্টিকেল বলে। এখানে 2টি প্রশ্ন হতে পারে। একটি হলো ন্যানো টেকনোলজি কি, আর একটি হলো ন্যানো পার্টিকেল কি। দুটোটি এখান থেকে দেখে নিবে এবং তোমরা ভালোভাবে এটি মুখস্থ করে নিবে। এরপর দেখো এখানে আরও কিছু দাগানো রয়েছে, এগুলো তোমরা পড়ে নিবে। 60টি কার্বন পরমাণু দিয়ে তৈরি ন্যানো পার্টিকেল C60।
এরপরে দেখো এখানে ব্যবহার রয়েছে, আসলে এটি কোথায় কোথায় ব্যবহার করা হয়। কম্পিউটার হার্ডওয়্যারে, চিকিৎসা ক্ষেত্রে, খাদ্য শিল্পে, জ্বালানি ক্ষেত্রে, যোগাযোগ ক্ষেত্রে, খেলাধুলা সামগ্রিক তৈরি, বায়ু ও পানি দূষণ রোধে, প্রসাধন তৈরিতে, প্রসাধন শিল্পে এই ন্যানো টেকনোলজির ব্যবহার করা হয়। ন্যানো শব্দটি গ্রিক ন্যানোস থেকে এসেছে, যার অভিধানিক অর্থ হচ্ছে ড্রাফ, কিন্তু এটি মাপের একক হিসেবে ব্যবহৃত হচ্ছে। 1 মিটারের 100 কোটি ভাগের 1 ভাগ হলো 1 ন্যানোমিটার, অর্থাৎ 1 ন্যানোমিটার সমান 0.001 মিটার। এটি দেখে নিবে তোমরা, এমসিকিউতে এটি অনেক বেশি এসে থাকে, ভালো করে এটি দেখে নিবে। ন্যানো টেকনোলজির সুবিধাগুলো কি কি? বৃহদায়তন স্কেলে পণ্য উৎপাদন, পণ্যের আকার সূক্ষ্ম ও ছোট হয়, পণ্য মজবুত, বিদ্যুৎ সাশ্রয়, টেকসই, হালকা হয়, স্মার্ট ওষুধ তৈরিতে, যেগুলো আগামীতে ক্যান্সারের বিরুদ্ধে সহজে রুখে দাঁড়াতে পারবে। এরপরে ন্যানো রোবট। ন্যানো রোবট হলো এমন একটি রোবট যেটি শরীরের বিভিন্ন অংশে গিয়ে তার সমস্যাগুলো চিহ্নিত করে ঠিক করতে পারবে। সস্তায় শক্তি উৎপাদন, পানি ও বায়ু দূষণ কমানো। এখন আমরা বইতে যদি দেখি তাহলে এখানের মধ্যে তোমরা দেখবে আগামীর বিশ্ব হবে ন্যানো টেকনোলজির বিশ্ব। এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্মার্ট ওষুধের মাধ্যমে প্রাণঘাতী ক্যান্সার ইত্যাদি দুরারোগ্য ব্যাধি হতে মুক্তি, প্রতিরক্ষা ব্যবস্থা, ন্যানো রোবট। এইখানে যে ধরনের ক্যান্সার সমস্যাগুলো আছে তার জন্য ন্যানো রোবট তৈরি করা হবে, যা শরীরের ভিতরে গিয়ে তার শরীরের সমস্যাগুলো ঠিক করবে। কোয়ান্টাম কম্পিউটিং, বিশ্বব্যাপী বৃহৎ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, এগুলো তোমরা ভালো করে পড়ে নিবে। ন্যানো প্রযুক্তি দুটি পদ্ধতি ব্যবহার হয়, একটি হলো ক্ষুদ্র থেকে বৃহৎ, বটম আপ, আর একটি হলো বৃহৎ থেকে ক্ষুদ্র, টপ ডাউন। এই দুটি সম্পর্কে তোমরা এখান থেকে ভালো করে পড়ে নিবে। ন্যানো প্রযুক্তির ব্যবহার আসলে কোথায় কোথায় ব্যবহার করা হয়? কম্পিউটার হার্ডওয়্যারে ব্যবহার, প্রসেসরের উচ্চ গতি, দীর্ঘ স্থায়িত্ব, কম শক্তি খরচ ইত্যাদি নিয়ে গবেষণা করে কম্পিউটার হার্ডওয়্যারে ব্যবহার। চিকিৎসা ক্ষেত্রে এটির ব্যবহার হয়। খাদ্য শিল্পে ব্যবহার, জ্বালানি ক্ষেত্রে, যোগাযোগ ক্ষেত্রে, খেলাধুলা সামগ্রিক তৈরি। এখান থেকে তেমন একটা প্রশ্ন হয় না, এমসিকিউ হতে পারে, তোমরা তাও ভালো করে দেখে নিবে। বায়ু ও পানি দূষণ রোধে ব্যবহৃত হয়, প্রসাধন শিল্পে এটি ব্যবহার হয়। চলো শুরু করি। দ্য কম্পিউটার ইথিক্স ইনস্টিটিউট 1992 সালে আইসিটি এর বিষয়ে 10টি নির্দেশনা দিয়েছে। তাহলে কয়টি নির্দেশনা দিয়েছে? 10টি নির্দেশনা দিয়েছে। তোমরা যদি আমাদের চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করে না থাকো দয়া করে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে এই ভিডিওগুলো শেয়ার করবে। 1, কম্পিউটার ব্যবহারের অন্যের ক্ষতি না করা, অন্যের কম্পিউটিং না করা, অন্যের ফাইলে হস্তক্ষেপ না করা, চুরির উদ্দেশ্যে কম্পিউটার ব্যবহার না করা, মিথ্যা তথ্য তৈরি না করা, লাইসেন্সবিহীন সফটওয়্যার ব্যবহার ও কপি না করা, অন্যের রিসোর্স অনুমতি ছাড়া ব্যবহার না করা, প্লেজারিজম না করা। এখন প্রশ্ন হলো প্লেজারিজম কি? প্লেজারিজম থেকে একটি প্রশ্ন এসে থাকে মাঝে মধ্যে, তাই তোমরা এটি ভালো করে দেখে নিবে। প্লেজারিজম হলো অন্যের কোনো লেখা, সাহিত্যকর্ম পুরোপুরি কপি করে বা আংশিক পরিবর্তন করে নিজের নামে চালিয়ে দেওয়াকে বলা হয় প্লেজারিজম। এটি ভালো করে তোমরা দেখে নিবে, এখান থেকে প্রশ্ন হয়ে থাকে। সমাজের ওপর ইম্প্যাক্ট চিন্তা করা, সমাজের উপর কি এটি ভালো প্রভাব ফেলছে নাকি খারাপ প্রভাব ফেলছে তা নিয়ে চিন্তা করতে হবে, অন্যের ভালো মন্দ খেয়াল রাখতে হবে। এখন যদি আমরা বই দেখি তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা, এই নৈতিকতা নিয়ে এখানে কম্পিউটার ইথিক্স ইনস্টিটিউট 1992 সালে কম্পিউটার ব্যবহারকারীদের জন্য 10টি নির্দেশনা দিয়েছে। এই 10টি নির্দেশনা তোমরা এখান থেকেও পড়ে নিতে পারো, আমি তোমাদেরকে এখানে শর্ট করে লিখে দিয়েছি, তোমরা ওইগুলোও পড়ে নিতে পারো। এরপরে যে টপিকটি হলো ইন্টারনেটের মাধ্যমে সংগঠিত অনৈতিক ও অপরাধমূলক কাজ। এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়ে থাকে ফিশিং কি, ফিশিং নিয়ে পড়বে, এবং প্লেজারিজম কি। প্লেজারিজম মানে তো একটু আগে তোমাদেরকে বলেছি, প্লেজারিজম হলো অন্যের সাহিত্যকর্ম বা এই ধরনের কোনো কিছুকে পুরোপুরি নিজের নামে চালিয়ে দেওয়া বা আংশিক পরিবর্তন করে নিজের নামে চালিয়ে দেওয়াকে বলা হয় প্লেজারিজম। প্লেজারিজম ভালো করে দেখবে। হ্যাকিং করে থাকে অনেকে। ফিশিং হলো কোনো ধরনের ইমেল বা মেসেজের মাধ্যমে কোনো মানুষকে বা ব্যক্তিকে কোনো একটি ওয়েবসাইটে নিয়ে গিয়ে তার কোড, পিন, এ ধরনের অনেক কিছু পার্সোনাল ইনফরমেশন নিয়ে নেওয়া, এরপরে ম্যাপিং দেখে নিবে, সফটওয়্যার পাইরেসি, এগুলো তো তোমরা ভালো করে জানো, কিন্তু এখান থেকে ভালো করে বলবে প্লেজারিজম কি, ফিশিং কি, তা নিয়ে আমরা এখন বই দেখব। প্রথমে যেটি রয়েছে হ্যাকিং। ফিশিং কি? ফিশিং করার অর্থ ইমেল বা মেসেজের মাধ্যমে সফটওয়্যার ব্যবহারকারীকে নকল বা ফেক ওয়েবসাইটে নিয়ে কৌশলে তার বিশ্বস্ততা অর্জন করা এবং তারপর ব্যবহারকারীর অ্যাক্সেস কোড, পিন নাম্বার, ক্রেডিট কার্ড নাম্বার, পাসওয়ার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের মতো গুরুত্বপূর্ণ তথ্য চুরি করা, তাদের নানান ধরনের বিপদে ফেলা। স্প্যামিং। স্প্যামিং অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ইমেল কিংবা মেসেজ পাঠানোকে স্প্যামিং বলে। এটি তোমরা ভালো করে দেখে নিবে। স্প্যামিং। সফটওয়্যার পাইরেসি তো তোমরা জানো। বিজনেস সফটওয়্যার অ্যানালাইসিস এর সূত্র মতে ব্যবহৃত সকল সফটওয়্যারের প্রায় 36 ভাগই
পাইরেটেড সফটওয়্যার। প্লেজারিজম কি তা তোমরা এখান থেকে দেখে নিতে পারো, আমরা প্লেজারিজম সম্পর্কে পড়েছি। এরপরে রয়েছে সাইবার আইন। এই সাইবার আইন নিয়ে তেমন কোনো নোট দিলাম না, সাইবার আইন নিয়ে আমরা বই থেকে পড়ে নিব কি কি বিষয়গুলো আছে। আমাদের দেশে 2006 সালে প্রণীত তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন 2006 এর 57(1) ধারাতে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ওয়েবসাইট বা অন্য কোনো ইলেকট্রনিক বিন্যাসে এমন কিছু প্রকাশ বা সম্প্রচার করে যা মিথ্যা ও অশ্লীল, যার দ্বারা কারো মানহানি ঘটে বা ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, আর এ ধরনের তথ্যগুলোর মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে উস্কানি প্রদান করা হলে অনধিক 10 বছর কারাদণ্ড এবং অধিক 1 কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত হওয়ার বিধান আছে। এটা তোমরা ভালো করে পড়ে নিবে। সর্বশেষ 2018 সালে আমাদের দেশে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণীত হয়, যার আংশিক উল্লেখ করা হলো। এখানে কিছু কিছু দেওয়া রয়েছে, তোমরা এগুলো ভালো করে পড়ে নিবে, তোমাদের ঘয়ে মাঝে মধ্যে আসে এগুলো। সমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব। ইতিবাচক দিকটা থেকে নেতিবাচক দিকটি বেশি এসে থাকে, তাই এটি তোমরা ভালো করে দেখে নিবে। উদ্দীপকের মধ্যে এই নেতিবাচক দিক থেকে প্রশ্ন হয়ে থাকে, এটি ভালো করে দেখবে। চলো আমরা শুরু করি। ইতিবাচক শিক্ষাক্ষেত্রে ইতিবাচক দিক রয়েছে, বিজ্ঞান ও চিকিৎসা ক্ষেত্রে, ব্যাংকিং, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে, অফিস আদালতে, শিল্পক্ষেত্রে, কৃষিক্ষেত্রে, উন্নত যোগাযোগ ব্যবস্থায়, শিল্প, সংস্কৃত ও বিনোদনের ক্ষেত্রে। নেতিবাচক দিকগুলো হলো আসক্তি হয়ে পড়ে, অপরাধমূলক কাজ করতে পারে, স্বাস্থ্যগত সমস্যা তৈরি হতে পারে। চলো বইয়ে আমরা দেখে নিই এ বিষয়ে। শিক্ষাক্ষেত্রে এটির ব্যবহার রয়েছে, এরপরে বিজ্ঞান ও চিকিৎসা ক্ষেত্রে, এগুলো তোমরা মোটামুটি দেখে নিবে, এখান থেকে তেমন একটা প্রশ্ন হয় না। কৃষিক্ষেত্রে কি কি, এরপরে উন্নত যোগাযোগ ব্যবস্থা, শিল্প কারখানা, তথ্য যোগাযোগ প্রযুক্তির নেতিবাচক প্রভাব, এটি গুরুত্বপূর্ণ, এটি ভালো করে পড়ে নিবে তোমরা নিজেদের মতো করে। এরপরে যেটি রয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং অর্থনৈতিক উন্নয়ন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা, উন্নয়ন প্রক্রিয়া, জ্ঞান ভিত্তিক অর্থনীতি, বাংলাদেশের প্রেক্ষিত। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা, উন্নয়ন প্রক্রিয়া, জ্ঞান ভিত্তিক অর্থনীতি, বাংলাদেশ প্রেক্ষিত, সফটওয়্যার ইন্ডাস্ট্রি, ডিজিটাল বাংলাদেশ উদ্যোগ, কৃষি সেবা, শিল্প ও উৎপাদন, দেশ ও বিদেশের কর্মসংস্থান। পরের অধ্যায়ের যদি এই ধরনের ভিডিও পেতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের জন্য ভিডিও রেডি করব। বাংলাদেশ প্রেক্ষিত থেকে মাঝে মধ্যে প্রশ্ন এসে থাকে, এইসব দাগানোগুলো তোমরা ভালো করে পড়ে নিবে, এখানে কি কি রয়েছে। তোমরা যদি দ্বিতীয় অধ্যায় সম্পর্কে এই ধরনের ভিডিও চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের জন্য এই ধরনের ভিডিও তৈরি করব।